Thank you, sir. Please introduce yourself. Sir, আমার নাম তানিয়া। You may remove your mask. Thank you, sir. স্যার আমি বাংলায় বলবো না ইংলিশে? আমি তো ঠিক আছে বলুন, বাংলাতে বলুন। আমার নাম তানিয়া সঞ্জিলা। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা থানার অন্তর্গত সিংহা গ্রামে। আমি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক আগামী মিশন থেকে কোয়ালিফাই করেছি এবং 2013 সালে শ্রী চৈতন্য কলেজ, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত, সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কেমিস্ট্রি অনার্স থেকে। শ্রী চৈতন্য কর্মশালা প্রতিষ্ঠা করেছেন? স্যার জানান। চৈতন্যদেব কর্মশালা চলেছে, জানা আছে? না স্যার। চৈতন্যদেব কে ছিলেন? শ্রী চৈতন্যদেব একজন মহাপুরুষ ছিলেন, যিনি বৌদ্ধ ধর্মের একজন প্রচারক ছিলেন। বৌদ্ধ ধর্ম? কোন ধর্ম? ধর্ম গৌতম বুদ্ধ কে ছিলেন? শ্রী চৈতন্য গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য ছিলেন? শিওর? হ্যাঁ, গৌতম বুদ্ধ তো বিসিতে জন্মগ্রহণ করছিলেন, তাই না? চৈতন্যদেব তো হ্যাঁ, চৈতন্যদেব কত সালে বাংলায় যখন হুসেন বংশের রাজত্ব পায়? 1400 যে সালের শেষের দিকে। দুজন একই ব্যক্তি, গৌতম বুদ্ধ আর শ্রী চৈতন্যদেব? আচ্ছা, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমিস্ট্রি, তাই তো? বিএসসি কেমিস্ট্রি। আচ্ছা, আপনি রিভার্সিবল রিয়াকশন কাকে বলে? রিভার্সিবল রিয়াকশন এটাকে ফরওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন। কোনো একটি বিক্রিয়ায় যখন এক বা একাধিক বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়কের রিয়াকশনের ফলে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, সেখান থেকে আবার যদি আমরা বিক্রিয়ককে পেয়ে যাই, তাহলে সেই প্রসেসটা হচ্ছে রিভার্সিবল। এরকম একটা ইকুয়েশনের উদাহরণ এটা কি একটা বলেছেন যে আন্ডার মানে পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস যে কোনো রিয়াকশনই রিভার্সিবল রিয়াকশন হতে পারে? হ্যাঁ স্যার। তাহলে ডেফিনিশনটা ঠিক আছে কম বেশি। এবার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্যার, জল ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, আবার অক্সিজেন এবং হাইড্রোজেনকে যুক্ত করে আমরা জল পেতে পারি। জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন জলের এই বিক্রিয়াটা কি সবসময় হতে থাকে? মানে জল থেকে হাইড্রোজেন অক্সিজেন হওয়া? না, ইলেকট্রোলাইসিস প্রসেস ছাড়া এটা হয়। আর উল্টোটা জল থেকে হাইড্রোজেন? হ্যাঁ, এটা হওয়াটা অনেক সহজ, রাদার দ্যান জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন ভেঙে যাওয়া। লোহার পরিচয় করে? লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইড যৌগ গঠন করে, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা মরিচা বলে জানি। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট PV equals to nRT একটা ইকুয়েশন আছে না? হ্যাঁ স্যার, জানি। আচ্ছা, কি সংক্রান্ত ইকুয়েশন? গ্যাসের গ্যাসের তাহলে এন যেটা, ওটাকে কি বলা হয়? এটাকে সার্বজনীন গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কত? স্যার, এনের ভ্যালু সিজিএস, এসআই বিভিন্ন পরিমাপ পদ্ধতিতে ডিফার করে। এটা এনটা হচ্ছে মোল, হ্যাঁ, গ্যাস বক্সটা হচ্ছে আর। হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন আর যে আরেকটা ডিপেন্ড করে বিভিন্ন জায়গায়। তাহলে তুমি আমাদের সঙ্গেও তো এন রিলেটেড। এনটা হচ্ছে মোল, কত মোল সেটা। সেটা তো আপনার এক মোল দু মোল যাওয়া হতে পারে। আরটা তো তাহলে আপনি বলছেন এক একটা হতে পারে, তাহলে এটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হচ্ছে তাহলে। আগে এই জন্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হচ্ছে। আর এখানটা বিশ্বব্যাপী একই। কত না যদি সিজিএস ইউনিটে ধরি তাহলে 8.314 ইন্টু 10⁻⁻28। -28 স্যার, ওই জায়গাটা একটু মনে হচ্ছে।
তানিয়া, নদিয়ার দুটো ঐতিহাসিক জায়গা বলুন। ঐতিহাসিক জায়গা বললে নবদ্বীপ এবং মায়াপুর এই মুহূর্তে আমার মনে হচ্ছে। পলাশী, পলাশী কি নদিয়ার মধ্যে পড়ে? হ্যাঁ, অবশ্যই পলাশী নদিয়ার মধ্যে পড়ে। পলাশী কি জন্য বিখ্যাত? সিরাজদৌল্লা এবং ইংরেজদের যুদ্ধের জন্য বিখ্যাত। কত সালে হয়েছিল? সালের মধ্যে মনে হচ্ছে 17 মনে হচ্ছে স্যার। মানে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। আর পলাশীর যুদ্ধ তো বলা হয় সিপাহী বিদ্রোহের 100 বছর আগে। আগে ঠিক ঠিক বলছেন? ইংরেজের সেই সময় সেনাপতি কে ছিলেন? পলাশী যুদ্ধের সময় লর্ড ক্লাইভ। নদিয়াতে ঘূর্ণি বলে কোনো জায়গার নাম জানেন? নদিয়ার শিল্প ক্ষেত্রে কোনটা বিখ্যাত? নদিয়া শিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। কৃষ্ণগড়ের পার্টিকুলার জায়গাটার নাম গেছেন কখনো? না স্যার, জানি কখনো। ওই জায়গাটার নাম ঘূর্ণি, যে জায়গাটায় মাটির জিনিসগুলো তৈরি হয়। কৃষ্ণচন্দ্রের নাম শুনেছেন? মহারাজা কৃষ্ণচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্র। কোন সময় ছিল কৃষ্ণচন্দ্র? স্যার এটা জানি না। এই সিরাজদৌল্লার সমসাময়িক নাকি তার অনেক পরে? স্যার, এটা সম্পর্কে একদমই কিছু জানি না। আচ্ছা, আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। আইসিডিএস সুপারভাইজারের প্রধান ব্যক্তি। স্যার, আইসিডিএস সুপারভাইজার যে সমস্ত অঙ্গনওয়াড়ি স্কুলগুলি আছে এবং সেখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তাদের সম্পাদনে অভিভাবকের ভূমিকা পালন করা এবং তাদের কাছ থেকে শিশু প্রসূতি এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বা 0 থেকে 6 ইয়ার ওল্ড শিশুদের শিক্ষা, তাদের খাদ্য, এই সমস্ত সম্পর্কে সমস্ত বিষয়গুলি সঠিকভাবে পরিচালনা করে যিনি সিডিপিও স্যার আছেন তাকে অবগত করেন। ম্যাডাম হতে পারে? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি উনি স্যার বা ম্যাডাম হতে পারেন, সেটা আমার মনে হয়। স্কুলে গেছেন? হ্যাঁ স্যার, আমার বাড়ির পাশে একটি আইসিডিএস স্কুল আছে। আপনি ওখানে পড়েছেন? না স্যার, আপনি ওখানে আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন? হ্যাঁ স্যার। বাড়ির লোককে আপনি আপনার বাড়ির যদি ছোট কেউ থাকে আপনি তাকে কোথায় পড়াবেন? বেসরকারি স্কুলে পড়াবেন নাকি আইসিডিএসে পড়াবেন? স্যার, এতদিনে আমার যেটা মনে হয়েছে, আমার মনে হচ্ছে যে আইসিডিএস স্কুলে পড়ানোটা বেটার বেসরকারি স্কুলে। সেটা আপনি ইন্টারভিউ ফেস করছেন বলে বলছেন? না স্যার, যেহেতু আপনি আমার বাড়ির পাশে। না স্যার, আপনার বাড়িতে পড়ে এখন? হ্যাঁ, কে? আমার বাড়ির পাশেই একজন প্রতিবেশী আছে, তার বাচ্চা। আপনার বাড়ি কে? আমার বাড়িতেও পড়ে। আপনার বাড়ির লোকজন তো আপনি বেসরকারি স্কুলে পড়াবেন? না স্যার, যদি সরকারি স্কুলে সেই পরিষেবাটা নাও থাকে, আমি যদি আমার ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করি তাহলে সেখানে গিয়ে যে প্রবলেম হচ্ছে সেগুলোকে সেখানে যারা হেড টিচার আছেন তাদেরকে অবগত করে আমি সেই বিষয়টাকে তাদের সামনে তুলে ধরে তাদের যদি কোনো সমস্যা হয় বা আমার বাচ্চার সেখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই বিষয়টা অবগত করে আমি চেষ্টা করবো সেটা ইমপ্রুভ করা। আপনি এত পরিশ্রম করবেন কেন? আপনার যদি সক্ষমতা থাকে আপনি একটা বেসরকারি স্কুলে গেলেন, সেখানে আপনার বাড়ির একটা শিশুকে ভর্তি হলো, সেখানে সেই স্কুলে ঠিকঠাক সমস্ত সুযোগ সুবিধা পেল, সেটা একটা। আর একটা কথা বলে আপনি প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে গিয়ে ওই স্কুলের যিনি যারা কর্মী আছেন, যারা সুপারভাইজার আছেন তাদের গিয়ে বলতে লাগলেন যে ম্যাডাম এটা হচ্ছে না বা স্যার এটা হচ্ছে না। তা আপনি এই দুটোর মধ্যে এইটাকেই যে চুজ করবেন বলছেন, এটা কি ইন্টারভিউ বোর্ডের সঙ্গে করছেন না সত্যিকারের? না স্যার, এটা এই জন্যই চুজ করতে চাইছি যে আমি যদি আমার চারপাশে যে এনভায়রনমেন্ট আছে, আমার বাড়ির চারপাশে যে পরিবেশটা আছে, হয়তো আমি ইকোনমিক্যালি মানে ঠিকঠাক আছি, কিন্তু আমার চারপাশে যারা আছে আমার বেশিরভাগই তারা মানে দরিদ্র সীমার নিচে অবস্থিত। তো আমার মনে হয় যে আমি যদি আমার বাচ্চাকে একটা সরকারি স্কুলে ভর্তি করি এবং সেখানে গিয়ে প্রত্যেকটা বাচ্চার কী সমস্যা সেগুলো যদি তাদেরকে বোঝাতে পারি যে আমার বাচ্চাও সরকারি স্কুলে পড়েও সে একটা ভালো জায়গায় যেতে পারে, এর মোটিভেশনটা আমি পেয়েছি দিল্লির যিনি বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,
তিনি এই স্টেপটাকে খুব ভালো করে ফুলফিল করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছে। সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়ে সেই বিষয়টা আমি করেছি। ধরুন ভালো ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, কিন্তু আপনার কথা মতন আপনি উদ্যোগ গ্রহণ করলেন আইসিডি আছে, কিন্তু আইসিডিএস স্কুলে তো মিড ডে মিল মানে একটা খাবারের ব্যবস্থা থাকে, হ্যাঁ, স্যার। থাকার ব্যবস্থা। কিন্তু তাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো হওয়ার জন্য তারা বাড়িতে যথেষ্ট পুষ্টিকর খাদ্য খাওয়াতে পারেন তাদের বাচ্চাদের, তারা ওই খাবারটাকে রিফিউজ করছে বিভিন্ন কারণ, সেটা হাইজেনিক প্রবলেম হতে পারে বা অন্যান্য যে কোনো প্রবলেম। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় ফিনান্সিয়াল কন্ডিশন ভালো একটু তরফ নেওয়া উচিত না? সেটা কি হিসাবে ভাববো স্যার? আমি কি একজন সুপারভাইজার হিসেবে অবশ্যই সাধারণ জানি। আমি যদি একজন সুপারভাইজার হিসেবে ভাবি, প্রথম কথা হচ্ছে আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা রয়েছে, আমার বাড়ির পাশে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আছে, অঙ্গনওয়াড়ি স্কুলটি আছে, সেখানে গিয়ে আমি যেটা দেখেছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট হাইজিন মেনটেন করে। তাহলে এটা দেখে আমার মনে হয়েছে যে একজন আইসিডিএস সুপারভাইজার যিনি এই স্কুলটার তদারকি করছেন, তিনি যথেষ্ট সেই স্কুল সম্পর্কে সচেতন, এবং সরকারের তরফ থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা শুধু আমি কেন, আমার আশেপাশে যারাই যে সমস্ত মানুষরা বসবাস করেন তাদেরও আমার মনে হয় সেটাই মনে হচ্ছে যে আগের যে অঙ্গনওয়াড়ি স্কুল সম্পর্কে যে মনোভাব একটা সাধারণ মানুষের ছিল, সেখান থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে এখন। উন্নত হলো যখন কিডস যেগুলো গড়ে উঠতো, এখন তো আইসিডিএস স্কুলে যে সংখ্যায় ছাত্রছাত্রীরা যাচ্ছে তাতে অনেক বেশি সংখ্যায় ছাত্রছাত্রীরা কিডস নামে বেসরকারি স্কুলে ছেড়ে দিতে যাচ্ছে। আর আইসিডিএস সুপারভাইজার হিসেবে বা জেনারেল পাবলিক হিসেবে সেক্ষেত্রে আপনার আলাদা পার্সেপশন হওয়ার কারণটাই আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি আইসিডিএস সুপারভাইজার হিসেবে বলবো না জেনারেল পাবলিক হিসেবে বলবো, দুটো আলাদা আলাদা মানুষের পার্সেপশন আলাদা হলে এটা না স্যার, এই হিসাবে বলি আমি কোন আঙ্গিকে দেখবো, একজন আইসিডিএস সুপারভাইজার হিসাবে দেখবো না একজন সাধারণ জনগণ হিসেবে? সাধারণ মানুষ হিসেবে আপনি কি দেখবেন? সাধারণ মানুষ হিসাবেও আমার একই মতামত থাকবে, একই ভূমিকা আমার থাকবে। তাহলে আচ্ছা, আপনার কথা অনুযায়ী যে দিল্লি গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে, তার মানে কি এটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ক্ষেত্রটা খানিকটা নেগলেক্টেড? ওখান থেকে কোনো আইডিয়া নেওয়া যায়? হ্যাঁ স্যার, এই বিষয়ে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে আমরা এখন প্রায়, সেটা শুধু আমার বাড়ির পাশে যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে সেটা নয়, এখন প্রায় আমরা খবরে বা টিভির যদি আমরা দেখি তখন প্রায় দেখা যায় যে কোনো কোনো অঙ্গনওয়াড়ি স্কুলে মিড ডে মিলে সমস্যা দেখা দিয়েছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। তো সেই জায়গাগুলোকে বিচার করে আমরা সেখান থেকে অবশ্যই দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে আমরা অনেক কিছুই সেখান থেকে নিয়ে আমরা এটাকে আরও অনেক ইমপ্রুভ করি। এটা কেজরিওয়ালের ধরুন আপনার এখানে যেটা আপনি বলছেন একদম বেসিক একটা ব্যাপার যে খাবার দাবার অসুস্থতা যেমন তার মান বেশি করতে হবে আর ঠিকঠাক মানে অবজারভেশনটা চালাতে হবে। আপনি তো একটা পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করবেন, পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করতে গেলে এখানে একটা বড় সরকার চালায় সেটা যে সরকারই হোক। আপনি সেই সরকারের একজন কর্মচারী হিসেবে যখন কাজ করবেন, আপনি কি সেখানে অরবিন্দ কেজরিওয়ালের মডেলটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন বা সেটাকে আপনি বোঝাতে পারবেন? এটা আপনার গুণেরা হয়ে যাবে না, আপনার কাজ করতে বাধার সৃষ্টি এখনো হবে বলে মনে হয়? স্যার, আমার যেটা মতামত কোনো ভালো বিষয় আমরা যেখান দিয়ে খুশি সেটা নিতেই পারি, সেটা একটা পজিটিভ অ্যাটিটিউড নিশ্চয়ই সরকারেরও আছে, সেটা আমার মনে হয়। তাই আমি যখন এই থিওরিটা অ্যাপ্লাই করবো আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে, কারণ আমরা একটা পজিটিভ থিঙ্কিং রাখতেই পারি আমাদের জীবনে। স্যার, আইসিডিএস সেন্টারে কি মিড ডে মিল দেওয়া হয়? মিড ডে মিল দেওয়া হয় না, বাচ্চাদের একটা খাবারের ব্যবস্থা। কী নাম সেটা? সেটা কি নাম স্যার? এসএনপি ফুল ফর্ম কি? এসএনপি ইএসসি ফুল ফর্ম কি? ইএসই ইসিসি ফুল ফর্ম কি? পিসিসি, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। এটা কনস্টিটিউশনের কোন আর্টিকেলে আছে? এমনি স্যার মনে করছি। আচ্ছা, আর জেরপ্থ্যালমিয়া রোগটা কিসের অভাবে হয়? ভিটামিন এর অভাবে। সোডিয়াম ইমব্যালেন্স এর অভাবে কি হতে পারে, কি রোগ হতে পারে? ইমব্যালেন্সের জন্য ইমব্যালেন্সের জন্য সোডিয়াম ইমব্যালেন্স হলে কি? স্যার রক্তচাপজনিত সমস্যা হতে পারে।
টেলিগ্রাম বলতে কিছুর জন্য টেলিগ্রা ভিটামিন ডি এর অভাবে কোন ভিটামিন বি12। শিওর হ্যাঁ স্যার। ভিটামিন বি12 কিসে পাওয়া যায়? স্যার সেটা জানা নেই। আচ্ছা, আপনি তো হরিণঘাটা ব্লকে হ্যাঁ স্যার। আচ্ছা, তাই তো হরিণঘাটা ব্লকের ওখানে একটা লোকাল সমস্যা বলুন তো, যেটা আপনি ফেস করেছেন, যে লোকাল কোনো সমস্যা কী আছে, সমস্যা ওখানে কি? স্যার ব্লক লেভেল মানে ব্লকের বিষয় না, নদীয়ার আপনি একটু বড় করে বলুন যে নদীয়ার কোনো একটু সমস্যা বলুন। আচ্ছা, অগ্নিবীর এই স্কিমটা আপনি শুনেছেন? হ্যাঁ স্যার। কী মনে হয় এই স্কিমটা ঠিকঠাক ভালো, বা মানে মেরিট ডিমেরিট কী মনে হয় অগ্নিবীর? স্যার প্রত্যেকটা জিনিসেরই মেরিট এবং ডিমেরিটস আচ্ছা, আছে। আপনি আমাকে দুটো মেরিট দুটো ডিমেরিট। অগ্নিবীরের মেরিটটা হচ্ছে খুব ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তারা চাকরি পাচ্ছে। আর্মি নয় মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনটি ক্ষেত্রেই খুব মানে কারেন্ট যে সমস্ত ছেলেমেয়েরা যারা পড়াশুনো করেই মানে স্টাডি করতে করতে একটা চাকরি পাওয়ার বিষয় থাকছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, যার জন্যে সেটা কি আপনার মেরিট মনে হচ্ছে? আপাত দৃষ্টিতে সেটা মেরিটস লাগছে। আর ডিমেরিটস যেটা হচ্ছে আরেকটা মেরিট বলতে হবে, একটা মেরিট হচ্ছে। আচ্ছা, আচ্ছা ফাইন, আপনি ডিমেরিট 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 হচ্ছে যে 4 বছর পর উইদাউট এনি পেনশন একটা লামসাম দিয়ে তাদেরকে মানে ঠিক ডিসমিস নয়, ডিসমিস লেভেলের একটা কোনো সেরকম ধরনেরই একটা রুল অ্যাপ্লাই হচ্ছে যে 4 বছর পর তাদের চাকরির নিশ্চয়তা থাকছে না। তো সেটা আমার মনে হচ্ছে যে একটা ডিমেরিটস। আচ্ছা, আপনি যে মেরিট বললেন যে কেউ রাজনীতি ছেলেদের স্বচ্ছতার সাথে নিয়োগ হচ্ছে, হ্যাঁ স্যার। তা এতদিন ধরে যারা নিয়োগ হয়ে আসছিল তারা কি স্বচ্ছতার সাথে নিয়োগ হচ্ছিল না তারা নিয়োগ ছিল না? তারা ইয়ংও ছিল, স্বচ্ছতার সাথে নিয়োগও হচ্ছিল, কিন্তু স্যার যেটা আমার মনে হয়েছে যে একটা মানে চাকরির যে একটা সিওরিটি, একটা চাকরি জবের যে একটা লেন্দি প্রসেস, সেটা আর থাকছে না। তার ফলে সবসময় ইউনিটি না লেন্দি প্রসেস কোনটা বলতে? ওটাই তো লেনদি নয়, যখন প্রসেসটা আমাদের লেনদি। মানে এজের যে লেন্দি প্রসেসটা থাকছে, যে অনেকটা এজ ঠিক করা থাকে সরকারের পক্ষ থেকে, কিন্তু অগ্নিবীরের ক্ষেত্রে সেটা অনেক কমে যাচ্ছে। তো সেজন্য না, অনেক আর্মির ক্ষেত্রেও তো 18 থেকে 25 হচ্ছে আপনার করতে হবে। না স্যার, তারপরে জবের মানে আপনি বলছেন জবের লঞ্জিভিটি। হ্যাঁ লঞ্জিভিটি। আচ্ছা, আপনার বাড়িতে যদি যে একজন থাকে 18 বছরে, আপনি অগ্নিবীর স্কিমে আপনি তাকে পাঠাবেন না? স্যার পাঠাবেন না? ওকে, ঠিক আছে। স্যার আসলে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার তো না, না, আমরা এখানে এক হচ্ছে আমরা 2 মিনিটে আমরা এগো আলোচনা করি, ঠিক আছে? তোমার ইন্টারভিউ কেমন হলো, কী কী ইয়ে আছে, তাও এমনি তো বডি ল্যাঙ্গুয়েজ